যেখানে তুমি একটা 3 মার্কস একদম 100% কমন পাবে। মাধ্যমিকে অঙ্কেও যে সাজেশন হয় সেটা যেই স্যার গত বছর বা বছরের পর বছর বারবার প্রমাণ করে গেছেন, আমি সেই স্যারকেই তোদের জন্য আবার ধরে এনেছি। আমি স্যারকে ছাড়িনি, যে গত বছর স্যার যা বলেছিলেন আমি তোদের দাদা দিদিদের থেকে ফিডব্যাক পেয়েছিলাম, একদম সেই অঙ্কই এসেছিল। তো স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি এবারেও মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী দেবে, তোদের তো এই জাস্ট ভূগোল পরীক্ষা তোরা দিলি, এর পরেরটাই হচ্ছে তোর অঙ্ক পরীক্ষা। স্যারের কাছ থেকে শেষ মুহূর্তের টিপস গুলো শুনে নে, আর কোন অঙ্কগুলো এই জাস্ট 1-2 দিনে আর দেখে যাবি, যেটুকু যা সময় আছে একটু শুনে নে। আর স্যারের পরিচয় অবশ্যই করিয়ে দিই, স্যার অর্ক চট্টোপাধ্যায় স্যার। স্যারের ইনস্টিটিউটের নাম স্কলার্স। তো স্যার এখানে স্যার দীর্ঘদিন ধরে মানে একদম মাধ্যমিক লেভেল থেকে আইআইটি লেভেল পর্যন্ত ম্যাথ বা জেই লেভেল পর্যন্ত ম্যাথ পড়াচ্ছেন। স্যারকে রিকোয়েস্ট করবো স্যার আপনি বাকিটা একটু কন্টিনিউ করুন। অসংখ্য ধন্যবাদ দেবাংশু স্যারকে তোমাদের সাথে এই আলোচনা বা কথাবার্তা বলার পরিচয় করে দেওয়ার জন্য। তোমরা ভূগোল পরীক্ষা দিয়েছো অলরেডি, আশা করছি পরীক্ষা ভালোই হয়েছে। এবার অঙ্ক পরীক্ষা, বলো তো চিন্তা আছে মাথায়? কারুর চিন্তা আছে যে আমি কিভাবে পাস মার্কস তুলবো, কারোর চিন্তা আছে যে আমি স্যার প্রতিটা পরীক্ষায় দিয়েছি, মক টেস্ট দিয়েছি, সবেতেই 96-97 আসছে, 100 আসছে না কোনোভাবে, সেটা কিভাবে তোলা যায়। কারোর চিন্তা হচ্ছে যে অন্তত সবকটা পরীক্ষা যাতে আমার ভালো হয়, আমি একটা 70% 80% স্কোর করতে পারি। তো প্রত্যেককেই তার মতো করে হেল্প করার চেষ্টা করব। তো প্রথমে আসি এই কথাটায় যে মাধ্যমিকের প্যাটার্ন কি। তো মাধ্যমিকের সিম্পল প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা দাগে কি কি কোশ্চেন আসে। প্রথমে এমসিকিউ আসে, তারপরে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, 4-এর দাগে 2 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন আসছে, 5-এর দাগ থেকে ব্রড প্রশ্ন শুরু হচ্ছে একদম শেষ পর্যন্ত। তো কয়েকটা পার্ট ধরে ধরে আলোচনা করি, যেহেতু আমাদের সাবজেক্টটা ম্যাথামেটিক্স। তো আমাদের বেশ কয়েকটা পার্ট আছে, যেমন আমি প্রথমে অ্যালজেব্রা দিয়ে শুরু করছি। দেখো, তো অবজেক্টিভ পরে আসছি, অবজেক্টিভ ছাড়াও প্রথমে আমরা আসছি অ্যালজেব্রা পার্টে। তো অ্যালজেব্রাতে কি কি চ্যাপ্টার আছে তোমরা জানো। অ্যালজেব্রাতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, করণী আছে, অনুপাত সমানুপাত আছে, আর ভেদ আছে। তো আমি একদম উল্লেখ করে বলি, তোমাদের 5-এর দাগে আসছে হচ্ছে পাটিগণিত, 6-এর দাগে আসছে একচল, আমি শর্টে লিখছি, 7-এর দাগ, 8-এর দাগ এইখানে আসছে করণী, এবং একই সঙ্গে ভেদ আর অনুপাত সমানুপাত এইটা ঢুকছে। তো কি কি রয়েছে, যেমন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমি একটু এইটা সম্পর্কে বলি। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটো প্রশ্ন আছে, তোমরা সবাই জানো। এবার এই দুটো প্রশ্নের একটা লেখা অঙ্ক আসবে, আর একটা সমীকরণ সমাধান করতে দেবে, এবং প্রতি বছর আমরা দেখি যে এই সমীকরণ সমাধানটা কিন্তু কমন আসে। কমন পেতে গেলে কি করতে হবে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো, তোমাদের এখানে বোর্ডে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি একটু বড় করে দিচ্ছি লেখাটা। তো এটা হচ্ছে 1.2 প্রশ্নমালা। আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের 1.2 প্রশ্নমালা। তার 4-এর দাগে মোটামুটি ভাবে আমরা যদি দেখি যে এই 8 থেকে এই 10 বা এই 20 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, 8, 9, 10, তার মধ্যে একটু মনে রাখতে হবে বা একটু প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নটা, একটু বেশি প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নটা, একটু বেশি প্র্যাকটিস করতে হবে এটা, 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 এই প্রশ্নগুলো মোটামুটি আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু সব প্রশ্নগুলোই প্রায় করতে হবে। এছাড়াও এই 1.2 প্রশ্নমালার আগে গোটা 4 এই সমীকরণের সমাধানের অঙ্ক আছে। তো আমি আশা করতে পারি যে এই কটা অঙ্ক এবং ওখানের ওই 4-5টা অঙ্ক যদি আমরা ঠিকভাবে করি, তাহলে আমরা একটা 3 নম্বর স্কোর করতে পারবো। আমরা এটা স্কোর কাউন্ট শুরু করি এখান থেকে। কিরকম ভাবে স্কোর কাউন্ট করব, আমরা স্কোর কাউন্ট করব যে আমি ম্যাক্সিমাম, মানে সব থেকে মিনিমাম যেটা করলে আমার পাস মার্কস উঠে যায়, আমি যেন সেটা পাই। তার মধ্যে এই 6-এর দাগে যেখানে তুমি একটা 3 মার্কস একদম 100% কমন পাবে, হলো পড়ে রইল করণী, ভেদ, অনুপাত সমানুপাত। যারা একটুখানি চিন্তা ভাবনা করছো যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা নিয়ে, তাদেরকে আমি বলবো যে দুটো জিনিস, যদি তোমার স্কোর করার থাকে 100-এ 100, তাহলে এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটায় তুমি গুরুত্ব দেবে বেশি এক্সাম্পল সেকশনটায়, কারণ এখানে এক্সাম্পল সেকশনটা বেশি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সেকশনের থেকেও। এবং পারলে তোমার কাছে যদি কোনো রেফারেন্স বুকও থাকে, সেখান থেকেও বাইরের 2-4টে অনুপাত সমানুপাতের অঙ্ক করো, বা তোমাদের টেস্ট পেপার বেরিয়েছে স্কুল থেকে দিয়েছে বা অন্য কোনো সংস্থার টেস্ট পেপার, সেগুলো থেকেও তোমরা অনুপাত সমানুপাতের কোশ্চেনটা একটু বাইরেকার প্র্যাকটিস করো, কারণ এটা একটু বাইরে থেকে এলেও আসতে পারে।
পড়ে রইল করণী। করণী কিন্তু সোজা চ্যাপ্টার। করণী করার জন্য আমার মনে হয় না যে বেশি বাইরেকার অঙ্ক প্রচুর করণীতে আসবে। করণী সাধারণত বই থেকে আসে, চেষ্টা করলে 3 নম্বর পাওয়া যায়। কিন্তু আমি আবার বলছি, আমি তাদের কথাও বলছি যে যারা একদম পাস করা নিয়ে চিন্তা করছো, তাদের ক্ষেত্রে আমি করণীয় ভাবছি না, ভেদও ভাবছি না, অনুপাত সমানুপাতও ভাবছি না। আমি একদম 3 নম্বরের একটাই কথা বললাম 6-এর দাগে, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এরপরে ভেদ এবং অনুপাত সমানুপাত, যাদের একটু বেশি পাওয়ার ইচ্ছা আছে যে আমি 100-এ 100 স্কোর করব, তারা ভেদ এবং অনুপাত সমানুপাত দুটো চ্যাপ্টারকেই সাইমালটেনিয়াসলি গুরুত্ব দেবে। ভেদের ক্ষেত্রে বিশেষ করে যে লেখা অঙ্কগুলো আছে সেই লেখা অঙ্কগুলো ভালো করে করবে এবং এক্সাম্পল সেকশন অনুপাত সমানুপাতের করবে। আর করণী আমার মনে হয় টেক্সট বুক থেকে যদি তুমি ভালোভাবে করে যাও তাহলে আনকমন আসার সম্ভাবনা কম। ঠিক আছে, চলো এবার আমরা এই পার্টটাকে ছেড়ে দিই, অ্যালজেব্রাকে ছেড়ে দিই। অ্যালজেব্রাকে ছেড়ে আমরা কোথায় যাব? আমরা চলে আসি পাটিগণিতের পার্টে। পাটিগণিতে কি আলোচনা করা যায়? পাটিগণিত কোথায় আসে নিশ্চয়ই জানো। পাটিগণিত আসে হচ্ছে 5-এর দাগে। দুটো প্রশ্ন আসে। তো আমাকে এই দুটো প্রশ্নের মধ্যে কি থাকবে? তো আমি তাদেরকে একটা সোজা কথা বলি, কি বলি, যে পাটিগণিতের ক্ষেত্রে দেখবে চক্রবৃদ্ধি সুদ বা বিশেষ করে চক্রবৃদ্ধি সুদেরও দুটো পার্ট আছে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর একটা হচ্ছে সমাহার বৃদ্ধি। তো সমাহার বৃদ্ধি আর দ্বিতীয় পার্ট হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার মানে যেটা আসলে প্রফিট এবং লস বা দুই বন্ধুর ব্যবসা, এই জাতীয় অঙ্ক। এই দুটো পার্টকে তোমরা বিশেষ করে গুরুত্ব দাও। কি রকম? সমাহার বৃদ্ধিতে কিছু অঙ্ক আছে যেগুলো প্রায় প্রতি বছরই আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি। যেমন আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদের জন্য এনেছি। যেমন ধরো ধূমপান বিরোধী, এই যে প্রশ্নটা, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর এত ধূমপায়ীর সংখ্যা হ্রাস পাচ্ছে। বা ধরা যাক এই যে অঙ্কটা, যে একটি কারখানায় মেশিনের মূল্য এত টাকা, মেশিনের মূল্য প্রতি বছর এত% হ্রাস পাচ্ছে। আমি সব তুলে আনিনি, আমি তোমাদেরকে নাম করে করে বলছি। যেমন এমসিকেবি মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা প্রতি বছর এত% হারে বৃদ্ধি পাচ্ছে। বা ধরা যাক তাঁত বোনার অঙ্ক, যে প্রতি বছর আগের বছর এত হয়েছিল, এবছর দেখা গেল এতগুলো তাঁত বেশি বুনতে হবে, মেশিনের মূল্য। তারপরে হস্তচালিত তাঁত, যন্ত্রচালিত তাঁত, এই জাতীয় কিছু প্রশ্ন এই সমাহার বৃদ্ধিতে আছে, যেগুলো কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ। অংশীদারি কারবারেও তাই। অংশীদারি কারবারে বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো? অংশীদারি কারবারে যে দুই বন্ধু একসঙ্গে ব্যবসা শুরু করলো, রমা উমা, এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে। বা ধরা যাক একটা প্রশ্ন আছে, একজন বাস কন্ডাক্টর, দুজন ড্রাইভার, এত অনুপাতে তারা নিজেদের লভ্যাংশকে ভাগ করে নিল। বা বিশেষ করে যেগুলো, যে অঙ্কগুলো দেখবে অংশীদারি কারবারে এটা খুব গুরুত্বপূর্ণ। ধরা যাক আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি যে একটা ব্যবসায় 3,750 টাকা লাভ হলো। সেই টাকার মধ্যে দেখা গেল অর্ধেকাংশ বা অর্ধেক, লভ্যাংশের অর্ধেক তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। মূলধনের অনুপাত মানে কি? মানে ব্যবসাতে যে টাকাটা তারা ইনভেস্ট করেছিল, আর বাকি টাকা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? এই ধরনের যে প্রশ্নটা, মানে যেখানে একজন, দুজন বা তিনজন যারা একই ব্যবসায় লগ্নি করছে, সেই ব্যবসায় দেখা গেল যে কিছুটা অনুপাত তারা নিজেদের পার্সোনাল কাজে ব্যবহার করলো, কিছুটা অনুপাত তারা লভ্যাংশ হিসেবে নিল। বা একটা প্রশ্ন আছে পিটারের প্রশ্ন, পিটার পরে ব্যবসায় যোগ দিলেন, প্রথম 6 মাসে দেখা গেল যে ব্যবসায় এত% ইন্টারেস্ট ছিল, তারপরে দেখা গেল যে দ্বিতীয় 3 মাস পরে গিয়ে তিনি 2,000 টাকা আবার তুলে নিলেন, আবার পরে 6 মাস পরে গিয়ে 4,000 টাকা দিলেন। এই জাতীয় যে প্রশ্নগুলো অংশীদারি কারবার এবং সমাহার বৃদ্ধিতেও বললাম, এই ধরনের প্রশ্নগুলোকে যদি গুরুত্ব দাও, আশা করছি পাটিগণিত সেকশনটা কমন চলে আসবে। তাহলে পাটিগণিতে আর বিশেষ কিছু আমার বলার নেই। আচ্ছা, এখানেই আমরা আরেকটা জিনিস আলোচনা করে নেব। কি আলোচনা করে নেব? এখানেই আলোচনা করে নেব যে আমার পাটিগণিত ছাড়া আমার কি কি সেকশন আছে। পাটিগণিত ছাড়া আমরা জানি পরিমিতি আছে,
পরিমিতি। আচ্ছা, পরিমিতিতে কি কি চ্যাপ্টার আছে নিশ্চয়ই তোমরা জানো। পরিমিতিতে কি কি চ্যাপ্টার আছে? পরিমিতিতে দেখা যাচ্ছে যে পরিমিতিতে আমাদের প্রথমে আসছে আয়ত ঘন। আচ্ছা, এই কালারটা সম্ভবত তোমাদের অতটা ভিজিবল হবে না, আমি অন্য কালার চেঞ্জ করে দিচ্ছি। ব্ল্যাক আছে, আমি এটাকে রেড করে দিচ্ছি। আয়ত ঘন বা ঘনক আছে, তারপরে আছে গোলক, তারপরে আছে শঙ্কু বা চোং শঙ্কু, প্রথমে তারপরে আসবে চোং, তারপরে আসবে লম্ব বৃত্তাকার চঙ্কু, লম্ব বৃত্তাকার চোং আর শঙ্কু। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে বিভিন্ন ঘন বস্তুর ধারণা। ঘন বস্তুর ধারণা। আমি এইখানে তোমাদেরকে একটা কথা বলি, আবার আমি তোমাদেরকে প্রথমেই বলছি যে আমি একদম প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে সব থেকে মিনিমাম মার্কসটা ওঠে। সেখানে আমি তোমাদেরকে আবার অ্যাড করছি পরিমিতি। কেবলমাত্র দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে করো, সেটা কি? আয়ত ঘন প্লাস, আয়ত ঘন মানেই হচ্ছে একই সঙ্গে ঘনকের কথা বলছি, আয়ত ঘনক বা ঘনক আর গোলক, এই দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে করো তাহলে অবশ্যই আবার আমরা এখানে আরেকটা মার্কস যোগ করতে পারবো, সেটা হচ্ছে 4 মার্কস। অবশ্যই আমরা এখানে 4 মার্কস আবার কমন পাবো। কোথায়? পরিমিতিতে। যদি তারপরও মনে হয় যে আমি করতে পারছি এই বাকি চোং শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তুর ধারণা, তাহলে অবশ্যই তোমরা করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শঙ্কু থেকে প্রশ্নটা কঠিন লাগছে বা বিভিন্ন ঘনবস্তু থেকে ধারণা প্রশ্নটা কঠিন লাগছে, তো আমার সাজেশন হচ্ছে ছাড়বে না কোনো প্রশ্ন। ধরা যাক তোমাকে বললো যে চোঙের আয়তন একটি শঙ্কুকে গলিয়ে একটা চোঙ বানানো হলো, তাহলে আমি কি জানতে পারছি? আমি জানছি যে চোঙের আয়তনটাও লাগবে, শঙ্কুর আয়তনটাও লাগবে, আমি কিছু অত পারলাম না, উত্তর মিললো না, কিন্তু আমি ঠিক ঠিক করে লিখে এসেছি যে একটি চোঙের আয়তন কত, চোঙের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। একটা শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমি অন্তত সূত্রগুলো বা ফর্মুলাগুলো লিখে দিয়ে এসেছি। তাহলে অনেক ক্ষেত্রেই আমরা দেখবো স্টেপ মার্কিং এ 1 নাম্বার ওখানে কিন্তু চলে এসেছে। বা ধরা যাক আমি শুধুমাত্র চোঙের আয়তনটা বের করতে পারলাম, কিন্তু শঙ্কুর সঙ্গে আয়তনটা সমান করে আর উত্তরটা মেলাতে পারলাম না, তাহলে আমি চোঙের আয়তনটা বের করে রেখেছি, আমি ওখানে 1 নাম্বার পাবো। তাহলে কোনো প্রশ্নই ছাড়া নেই। এবার দেখা গেল তোমার যদি এরকম হয় যে তুমি একটা পারছো, করতে হবে দুটো, ওখানে আমরা জানি পরিমিতিতে 8 নাম্বার আছে, 4 4 8, কিন্তু প্রশ্ন থাকবে কটা? 3টে। তাহলে তুমি একটা প্রশ্ন কমপ্লিট উত্তর করে এলে, গোলক থেকে বা আয়তঘন থেকে পড়েছে কমপ্লিট করে এলে, তুমি বাকি দুটো প্রশ্নরই পুরোটা পারবে না, বাট একটু একটু পারবে। একটুখানি আয়তনটা বের করতে পারলে, কোনো একটা দেখা গেল যে ব্যাসার্ধটা বেরুলো, যে ধরা যাক আমাকে শঙ্কুর আয়তন বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধটা বের করে অঙ্কটা আবার তারপরে করতে হবে, কিন্তু আমি শুধু ব্যাসার্ধটা বের করতে পারলাম, তারপরে আর পারলাম না, তাহলে আমি ওই পর্যন্ত করে রাখবো। তাহলে এখান থেকে 1 যদি আসে, যদি অন্যটায় না আসে, তাহলে কোনো না কোনো ভাবে পরিমিতি থেকে আমি এটা বলতে পারি যে একটা প্রশ্ন না, দুটো প্রশ্নই অ্যাটেন্ড করবে, তাহলে দেখবে কিছু গ্রেস মার্কিংও তোমার খাতায় জুড়বে। এবার চলে আসি একদম সরাসরি, সেটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেই ইম্পর্টেন্ট জায়গাটা আমি এভাবে লিখলে ভালো হয়, যে সেই ইম্পর্টেন্ট জায়গাটা কি? সেই ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে ত্রিকোণমিতি, এবং তারই মধ্যে আমি ফেলবো উচ্চতা দূরত্ব বা হাইট এন্ড ডিস্টেন্সকে। ত্রিকোণমিতিতে 3 নম্বর করে থাকে, 3টে প্রশ্ন দেয়, 2টো করতে হয়। একটা প্রশ্ন অন্তত, মানে আমরা জানি 12 দাগে মোটামুটি এই প্রশ্নটা পড়ে, 12 দাগের 1 2 3 এরকম 3টে প্রশ্ন থাকলো। মোটামুটি ভাবে আমরা প্রতি বছর লক্ষ্য করতে পারি যে একটা প্রশ্ন মান নির্ণয়ের থাকবে। মান নির্ণয়ের প্রশ্নটায় তাহলে তুমি যদি সাইন, কস, ট্যান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মানগুলো জানা থাকে, তুমি যদি মানটা বসিয়ে দাও, বসিয়ে একটা উত্তর বেরোয়, তাহলে এইখান থেকে কিন্তু 3 মার্কস আমি আবার শিওর পাবো। তাহলে আমি আবার তোমাকে গিয়ে বলছি যে আমরা কিন্তু 3 মার্কস এক্সপেক্ট করতে পারি। 3 মার্কস কোথা থেকে এক্সপেক্ট করতে পারি? 3 মার্কস এক্সপেক্ট করতে পারি ফ্রম ত্রিগণ, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে। এইবার ত্রিকোণমিতিতে 3 নম্বরে পড়লো মান নির্ণয়।
বাকি দুটো প্রশ্ন আছে, আমি আবার একই কথা বলছি তোমাকে। ধরা যাক কোনো একটা পূরক কোণের প্রশ্ন আছে, পূরক কোণের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পূরক কোণের যে প্রশ্নগুলো দেখবে পি কিউ দিয়ে প্রশ্ন রয়েছে, বা ধরা যাক খেয়াল করবে যে বাম দিকটা যদি থিটা পাই মিশিয়ে থাকে, ডান দিকটায় কি রয়েছে, ডান দিকে দেখা গেল শুধুমাত্র পাই দিয়ে আছে, তাহলে আমাকে কাকে এলিমিনেট করতে হবে, থিটাকে এলিমিনেট করতে হবে। তাহলে কয়েকটা জিনিস খুব মাথায় রেখে চলবে যে বাম পক্ষটায়, বিশেষ করে পূরক কোণের অঙ্কে, যে বাম পক্ষে যদি থিটা পাই আছে বা ধরা যাক এ বি আছে, ডান পক্ষটা সবসময় লক্ষ্য করবে যে ডান পক্ষতে কি রয়েছে, এ না বি। যদি দেখা যায় ডান পক্ষতে বি রয়েছে, তাহলে আমাকে আসলে এটাকে ওড়াতে হবে, সমস্ত বি এর জায়গায় 90 মাইনাস এ লিখে লিখে যাব। এবার এইটা যদি আমি করি, তাহলে একটা লাইন করলেও আমার এখান থেকে কিন্তু কিছু 1-2 লাইনের ক্ষেত্রেও 1 নম্বর কি 2 নম্বর, যদি তুমি আরো বেশ কিছুটা শেষ অব্দি করতে পারো, তাহলে 2 নম্বর চলে আসবে। আর ভালো ছেলেদের ক্ষেত্রে আমি এটা উল্লেখ করব যে যারা একটু ভালোভাবে পড়াশোনা করছো, তারা অবশ্য করেই কয়েকটা জায়গায় জোর দেবে, যেমন হচ্ছে অভেদাবলী। ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্টের কোশ্চেন কিন্তু একটু কঠিন হয় বা হার্ড হয়, প্রয়োজনে বাইরে থেকেও হয়। সেক্ষেত্রে একই স্ট্র্যাটেজি, আমরা বিভিন্ন টেস্ট পেপার করব, প্রয়োজন পড়ে অনেক কোশ্চেন ব্যাংক করব, বা পুরোনো সালের প্রশ্নগুলোকে ভালোভাবে চোখ বুলিয়ে যাব। চলে আসি হাইট এন্ড ডিস্টেন্স। এই হাইট এন্ড ডিস্টেন্সে 5 নাম্বার আছে, এবং আমি লিটারালি তোমাদেরকে বলতে পারি যে হাইট এন্ড ডিস্টেন্সের প্রশ্ন কমন আসে। তার মধ্যে কি কি প্রশ্ন আছে, আমি তোমাদের জন্য উদাহরণ থেকেও কিছু প্রশ্ন তুলেছি, যে এই 3টে প্রশ্ন জানো তোমরা অবশ্যই, এই 3-4টে প্রশ্ন দেখে যাও। এই 10-এর প্রশ্নটা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 11ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমার এখানে, সরি, তো এটা সরিয়ে গিয়ে দেখাই। তো এইখানে তোমার যে প্রশ্নটা আছে, এতে কি বলে 12 নম্বর যে প্রশ্ন, সেই 12 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বরটা, এটা 10 নাম্বার, 11 নাম্বার। এখানে তোমার আরো প্রশ্ন রয়েছে, যেমন এই 13 নম্বর প্রশ্নটা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ে। এইবার এইগুলো হচ্ছে উদাহরণ থেকে, তাহলে উদাহরণে আমি তোমাদেরকে বললাম 10, 11, 12, 13, এই 3টে প্রশ্ন আসার সম্ভাবনা এবারে বেশি। এবার আমি তোমাদেরকে দেখাই অনুশীলনের কোন প্রশ্নগুলো একটু বিশেষভাবে জোর দিয়ে করবে। এখানে কিন্তু সব নেই, কিন্তু আমি তোমাদেরকে বলছি, যেমন চিমনির অঙ্কটা, যেমন আমি তোমাকে বলতে পারি যে একটি ওভার ব্রিজে দাঁড়িয়ে ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপার থেকে অবনতি কোণে দেখলো, অর্থাৎ শুধুমাত্র উন্নতি কোণের অঙ্ক না করে অবনতি কোণের অঙ্ক, এই দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে এত, উড়োজাহাজের যাত্রী, এই প্রশ্নগুলো কিন্তু বারংবার আমরা দেখেছি যে ঘুরিয়ে ফিরিয়ে আসে। একটি উড়োজাহাজ থেকে রাস্তার 2 কিলোমিটার ফলককে অবনতি কোণ এত এত ডিগ্রিতে দেখলে। এইখানে গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দিই। 1 নম্বর হচ্ছে, যদি হাইট এন্ড ডিস্টেন্সের ছবি ভুল হয়, তাহলে কিন্তু 1 নম্বরও দেওয়া হবে না। এবার ছবি ভুল হয় কোথায়, ধরা যাক এই প্রশ্নটায় ভুল হয়। কিরম ভুল হয়, আমি একটা উদাহরণ দিয়ে একটা ছবি এঁকে দেখাই। যে তোমাকে বলেছে যে একটি বাড়ির চূড়া থেকে বা একটি টাওয়ার থেকে একটি বাড়ির চূড়াকে দেখা হচ্ছে। এবার বাড়ির চূড়ার উন্নতি কোণ না বলে তোমাকে তো বাড়ির চূড়া, এটা বাড়ি, আর এটা হচ্ছে টাওয়ার, ওয়াচ টাওয়ার বা টাওয়ার। তো তোমাকে বলবে বাড়ির চূড়া এবং বাড়ির পাদদেশের অবনতি কোণ। তুমি এরম টানলে দিয়ে অবনতি কোণ বলে দিয়েছে। ধরা যাক একটা ক্ষেত্রে আমাকে বলে দিল যে 60 ডিগ্রি, আর একটা ক্ষেত্রে বলে দিল 30 ডিগ্রি। তাহলে আমি এবার 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কিভাবে করব, না আমি এখানে দেখিয়ে দিলাম এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে দেখিয়ে দিলাম এটা 60 ডিগ্রি। হলো, তুমি ভাবলে তুমি ঠিকই ছবি এঁকেছো, কিন্তু আমি দেখছি কোথা থেকে, আমি দেখছি হচ্ছে এ বি ওয়াচ টাওয়ার থেকে সিডি বাড়ি। আমি খেয়াল করলাম না যে আমি আসলে উন্নতি কোণ দেখালাম না অবনতি কোণ দেখালাম। তাহলে এক্ষেত্রে আমার দেখে মনে হচ্ছে যেন আমি উন্নতি কোণ, আমি বাড়ির পাদদেশ থেকে দেখছি আর বাড়ির চূড়া থেকে দেখছি, কিন্তু না, আমি দেখছি ওয়াচ টাওয়ার থেকে। তাহলে অবনতি কোণ মানে আমাকে প্রথমে উল্লেখ করে দিতে হবে, এখানে আমি যদি একটা ই নাম দিই, যে ডিএই, এইটা হলো বাড়ির পাদদেশের অবনতি কোণ, যেটা হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি।
আবার লিখে দিতে হবে EAC, এটা হলো বাড়ির চূড়ার উন্নতি কোণ যেটা হচ্ছে 30°, এই অবনতি কোণ যেটা হচ্ছে 30°। তাহলে আমি অবনতি কোণকে যেন দেখাই সব সময় বাড়ির চূড়া থেকে বা বাড়ির পাদদেশ যেখানে রয়েছে আমাকে যেন অবনতি কোণই মনে হয়, যেন না মনে হয় উন্নতি কোণ। এবার আমি একান্তর কোণের নিয়মে লিখতে পারি যে যেহেতু অ্যাঙ্গেল EAC সমান অ্যাঙ্গেল AC, আর এটা ধরা যাক আরেকটা নাম দিয়ে দিচ্ছি ACF, যেহেতু একান্তর কোণের নিয়মে তাই এটা 30°, কোনো সমস্যা নেই, একান্তর কোণ বলে লিখে দেখিয়ে দাও, দিয়ে অঙ্কটা যে দুটো ত্রিভুজ ধরে হবে সেই দুটো ত্রিভুজ ধরে অঙ্কটা করে দাও। তাহলে কিছু কিছু জিনিস আছে, যেমন আমি ওইগুলোকে তোমাকে উল্লেখ করে দিলাম, দুটি স্তম্ভ আছে, বা সূর্যের অবনতি কোণ 60° থেকে 30° হয়ে গেল, বা একটি জাহাজের মাস্তুল এত ডিগ্রি অবনতি কোণে আমি দেখতে পাচ্ছি। তাহলে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু কমন পড়ে এবং প্রায় চেনা পড়ে। আর একটা প্রশ্ন আছে যেটা আমি এক্ষুনি আমার কাছে নেই, তবে দেখবে ট্যান আলফা দিয়ে একটা প্রশ্ন এক বছর পড়েছিল, যেটা তোমরা কোশ্চেন ব্যাংক খুললে 17 বা 18 সাল এরকম নাগাদ করে পেয়ে যাবে। 2H ট্যান আলফা বাই সামথিং বলে একটা কোশ্চেন ছিল, ওটা বইয়ের বাইরেকার প্রশ্ন, ওই প্রশ্নটাও অবশ্যই করে যেও। যখন মানে তোমরা করবে তাহলে তোমরা এক্সপেক্ট করতে পারো যে সালের প্রশ্ন কিন্তু 30 to 40% রিপিটেশন থাকে। তাহলে আমি তোমাদের ক্ষেত্রে হাইট এন্ড ডিস্টেন্সেও আমি আরো কি যোগ করলাম, তোমাদের হাইট এন্ড ডিস্টেন্সে আরো 5 মার্কস যোগ করলাম। এইবার যেটা না করতে পারলে তোমরা পরীক্ষায় যারা পাস করার কথা ভাবছো পাস করতে পারবে না, সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। তো আমি রাশিবিজ্ঞান সম্পর্কে তোমাদের একটুখানি বলি, কিচ্ছু নেই, রাশিবিজ্ঞান সব থেকে সোজা। রাশিবিজ্ঞানে আমরা জানি 4 রকমের প্রশ্ন আসতে পারে। কি কি? গড় বের করতে দিতে পারে, মধ্যমা বের করতে দিতে পারে, আর সংখ্যাগুরু মান বের করতে দিতে পারে, যাকে আমরা মিন মিডিয়ান মোড বলি। এবার 4 রকম কেন বললাম? কারণ মধ্যমা দুভাবে বের করা যায়, একটা ফর্মুলা দিয়ে বের করা যায় আর একটা ওজাইব দিয়ে বের করা যায়। আমার প্রত্যেককে রিকোয়েস্ট এটা যে ওজাইবটা পরীক্ষার হলে না করতে যাওয়াই ভালো, তাহলে তোমার 3টে প্রশ্ন থাকবে, যদি একটা ওজাইব থাকেও বাদ দিয়ে বাকি দুটো প্রশ্ন করো। তাহলে গড়েতে আমরা নিশ্চয়ই জানি, আর এই বেসিক প্রিপারেশন বা প্র্যাকটিস প্রত্যেকে নেবে যে পরীক্ষার আগের দিন রাশি বিজ্ঞানের সবকটা ফর্মুলা একবার লিখে নেবে, যে গড়ের কি কি ফর্মুলা আছে। না, গড়ের ক্ষেত্রে আমরা 3টে পদ্ধতি জানি, প্রত্যক্ষ পদ্ধতি, যাতে গড়ের ফর্মুলা হচ্ছে সামেশন FI/XI বাই সামেশন FI। হয়তো আমার সঙ্গে তোমাদের শেখার চিহ্নের কিছু পার্থক্য থাকতে পারে, বাট ব্যাপারটা একই। দ্বিতীয়ত কল্পিত গড় পদ্ধতি, যেখানে ক্যাপিটাল A প্লাস সামেশন FI/DI বাই সামেশন FI/DI বাই সামেশন FI। দেখো তোমাদের হয়তো বইতে এটা ছোট হাতের A আছে, কারণ আমরা যেহেতু 11-12 পড়াই ওখানে ক্যাপিটাল A দিয়েই ইউজ করা হয়, তাই আমি ক্যাপিটাল A ইউজ করেছি। আরেকটা হচ্ছে A প্লাস সামেশন FI/UI বাই সামেশন FI ইন্টু H। তাহলে আমার 3টে পদ্ধতি কি কি? প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, আর এটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যদি ক্লাস লেন্থ গুলো অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য সমান না থাকে তাহলে কিন্তু ব্যবহার করা যাবে না। প্রথমেই রাশিবিজ্ঞানের প্রশ্নটা দেখে ঠিক করে নেবে যে কন্টিনিউয়াস ডেটা না ডিসক্রিট ডেটা। মানে সোজা সোজা কি বলতে চাইছি, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এটা কি ডেটা? এটা হচ্ছে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস। কিন্তু যদি 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, তাহলে আমার কি হচ্ছে 0 থেকে 9, 9-এর পরে কি 9ই শুরু হচ্ছে না, 10 থেকে একটা ঘর গ্যাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লোয়ার লিমিট গুলোকে 0.5 কমানো হয়, আপার লিমিট গুলোকে 0.5 বাড়ানো হয়, যাতে করে এই যে H ক্লাস হাইট সেটা 1 বেড়ে যায়। তাহলে সেইটাকে খেয়াল করে করবে। তাহলে গড়ের অঙ্ক দিলে যে পদ্ধতি বলবে সেই পদ্ধতিতেই করবে। যদি কোনো পদ্ধতি উল্লেখ করা না থাকে, শুধু গড় বের করতে বলে, তাহলে আমার সাজেশন হচ্ছে সোজা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে অঙ্কটা করে ফেলা। চলো নেক্সট পার্টে যাই। গড় ছাড়া আমরা আর কি কি জানি? গড় ছাড়া আমরা জানি মধ্যমা। মধ্যমায় কি আছে ফর্মুলা? মধ্যমা মানে কি? ক্যাপিটাল M দিয়ে আমরা প্রকাশ করি। মধ্যমার কি ফর্মুলা? মধ্যমার ফর্মুলা হচ্ছে L, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, প্লাস N/2 মাইনাস C/F ইন্টু H। তো আমরা এটাও বের করা শিখবো এবং ফর্মুলাটা মনে রাখবো। আর সংখ্যাগুরু মান মোড বা মোডাল ক্লাস, সেটা কি থাকে? L প্লাস সামেশন FM মাইনাস FM মাইনাস 1, অর্থাৎ মোডাল ক্লাস মাইনাস মোডাল ক্লাসের আগের ফ্রিকোয়েন্সি FM মাইনাস FM মাইনাস 1
আর এদিকে হচ্ছে মাইনাস, মানে আগেরটা পরেরটা। তো আমরা এফ এম দিয়ে দেখো, তোমরা F1 F0 F2 লিখতে অভ্যস্ত, তো আমি এটা এফ এম -1 আর FM+1 লিখতে অভ্যস্ত। তো আলাদা কিছু নেই, একই নোটেশন, জাস্ট আমি তোমাকে বললাম আমি এখানে এটা FM লিখেছি, এটা FM-1 লিখেছি, আর এটা FM+1 লিখেছি। এবার আমার যেহেতু, আমি আবারও বললাম যে আমাদের হায়ার ক্লাসে যে নোটেশন আমরা ইউজ করি আমি সেই অনুযায়ী তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তো এই তিনটে দিয়ে তোমরা মিন, মিডিয়ান, মোড অর্থাৎ সংখ্যাগুরু মান, মধ্যমা আর গড় বের করতে পারবে। আমার একটা সাজেশন, যদি কেউ বাই চান্স একটা গিয়ে করতে পারছো না, কেটে দেবে না, শুধুমাত্র এই ফর্মুলাটাও যদি কেউ লেখে আর মানগুলো বসায়, যে এল এর মানটা বসালাম, n/2 বসালাম, c বসালাম, f বসালাম, h বসালাম, সবটা বেরোলো না, তাহলে 1-2 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু সেই রিস্ক না নেওয়াই ভালো বলে আমার আন্দাজ, কারণ এই জায়গাটা দিয়ে কিন্তু তুমি পাস করবে। তোমার পাস করার চাবিকাঠি কোথায় রয়েছে তাহলে? 4x2 অর্থাৎ রাশি বিজ্ঞানে ক নাম্বার? 8 নাম্বার। এবার যে কথাটা শুনতে সবাই চাইছে একদম শেষ, কি সেটা? স্যার উপপাদ্য আর সম্পাদ্য। তো সম্পাদ্য নিয়ে বলার কিছু নেই, আমার একদম সোজা সোজা ধারণা যে সম্পাদ্যে এবারে আশা করছি যে তোমরা তো অবশ্যই একটা এবারে একটা আশা করা যায় যে অন্তর্বৃত্তের প্রশ্ন থাকতে পারে। অন্তর্বৃত্ত অঙ্কনের মনে হয় আগের বার পড়েনি, যদি পড়ে থাকে তাহলে পরিবৃত্ত পড়বে। আর ওখানে অবশ্যই একটা যেটা আমাদের √29 অঙ্কন করে দেখাও বা মান নির্ণয় করে দেখাও, এই প্রশ্নটাও আসবে বলেই ধারণা। তো সম্পাদ্য নিয়ে বিশেষ কিছু বলার নেই, যেটা প্রশ্ন হচ্ছে উপপাদ্য। তো উপপাদ্যে কি পড়েছিল গতবার, এটা খুব ইম্পর্টেন্ট। উপপাদ্যে গতবার পড়েছিল পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ থেকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো আমার ধারণা হচ্ছে 32-33 নাম্বার উপপাদ্য 32 আর 33 থেকে পড়তে পারে। আর যদি এই চ্যাপ্টার থেকে না পড়ে তাহলে আমার ধারণা স্পর্শক থেকে পড়তে পারে। স্পর্শক, এর সঙ্গে আর একটা কথা জোড়াও খুব গুরুত্বপূর্ণ। সেই কথাটা কি, আমি আবার ফিরে আসছি, যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো যে এক্সট্রা যেন কমন পাওয়া যায়, তো তাদের ক্ষেত্রে আমার বক্তব্য সদৃশ্যতা চ্যাপ্টার এবং বৃত্তস্থ চতুর্ভুজ, এই দুটো চ্যাপ্টার থেকে আশা করি একটা এক্সট্রা তুমি কমন পেয়ে যাবে। কিন্তু যাদের মানে পরিস্থিতি খুব ভালো নয় তাদেরকেও আমি বলছি যে উপপাদ্যতে রিস্ক নেওয়ার দরকার নেই, যে স্যার আপনি বলেছিলেন 32-33 পড়লো না, স্পর্শকের থেকে পড়লো না, ওই চ্যাপ্টার থেকে আর এটা পড়লো, আমাকে এটাই দোষ দিয়ে কিছু লাভ নেই। আমি বলছি এটা আমার ইনটিউশন, সাজেশন, যেটা আসবে না এলেও তোমাকে উপপাদ্যটা কিন্তু করে আসতে হবে। তাহলে উপপাদ্যের দায়িত্ব তোমার নিজের। আমি চাই না যে তুমি এই উপপাদ্যের জায়গায় কোনো রকম রিস্ক নাও, কারণ উপপাদ্যে 5 মার্কস আর সম্পাদ্যে 5 মার্কস, এই দুটো মার্কস কিন্তু অবশ্যই তোমাকে পেতেই হবে। এরপর পড়ে রইল অবজেক্টিভ, বাদ বাকি যা থাকলো তা। এবার আমি মধ্যায় চলে আসি একটা বেসিক ক্যালকুলেশনে, যে আমার কত নাম্বার হলো। আমি এখানে দেখতে পাচ্ছি 3 নাম্বার, এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বার। 3 আর 4 কত নাম্বার হলো? 7 নাম্বার। 7 আর 3 10, 10 আর 5 আশা করা যায় 10 আর 5 কত নাম্বার হলো? 15। 15 আর 8 আমরা যোগ করে নিই, 15 8 হচ্ছে 23, 23 আর এখানে 10 কত হলো? 33। একটা জিনিস এখানে অলরেডি যোগ করা নেই, যেটা আমি ভুলে গেছিলাম, আর এটা 5 মার্কস, যেটা কিসে ছিল না পাটিগণিতে ছিল। তাহলে আমি টোটাল দেখতে পাচ্ছি 38। এই 38 মার্কস যে কোনো স্টুডেন্ট খুব সহজেই তাহলে তুলতে পারে। এবার শুধু কি 38, আমি তো অবজেক্টিভের কথা উল্লেখ করিনি, তাহলে আশা করছি যে কিছু না কিছু অবজেক্টিভ তোমরা নিশ্চয়ই করবে। তাহলে যদি 10-12 অবজেক্টিভ থেকে পায়, আমি ধরে নিচ্ছি 12 নাম্বার ফ্রম অবজেক্টিভ, তাহলে এইটুকুও যদি পায় তাহলে 50 মার্কস একজন অর্ডিনারি স্টুডেন্ট, যে হয়তো সারা বছর অত ভালো করে প্রিপারেশন নেওয়ার সুযোগ পায়নি, সেও কিন্তু পেতে পারে। ভালো স্টুডেন্ট বলবে যে তাহলে স্যার আমরা কি করব, আমরা কি ওরা 100 পাবো, আমার 99 হচ্ছে, আমার 97 হচ্ছে। তো তাকে আমি সর্বশেষে একটাই কথা বলতে চাই, নিজে দেখো যে কোথা থেকে ওই 3-4 নাম্বারটা কাটছে। ঠিক দেখতে পাবে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ আর ট্রিগোনোমেট্রি এক্সট্রা জ্যামিতি, এই কটা দাগ। তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এই 4-এর দাগ। কেন? 12 কোশ্চেন্স আছে,
যার মধ্যে 10টা কোশ্চেন করতে হয় 2 নাম্বারের। এইখানে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট 7টা 8টা খুব বড় জোর 9টা করে ফেলছে, কিন্তু দুটো সলভ হচ্ছে না। এইখানের এই যে দুটো কোশ্চেন সলভ হচ্ছে না, তাদেরকে আমি সাজেশন করব যে অনেক বেশি যদি পারো, যে তুমি টেস্ট পেপার করেছো অলরেডি, আজকে বসে বসে তো টেস্ট পেপার করার বেশি সময় নেই, বাট আমি বলবো যে অন্তত 5টা 6টা টেস্ট পেপারের অবজেক্টিভটা আজকে রাতে বসে দেখে নাও। বিশেষ করে তার মধ্যেও কোনগুলো দেখবে, অ্যালজেব্রার অবজেক্টিভ বেশি করে দেখো, এগুলো বেশি আটকায়। ট্রিগোনোমেট্রির অবজেক্টিভটা একটু বেশি করে দেখো, আটকায়। আর তোমাদের অবশ্যই জ্যামিতির অবজেক্টিভ এইখানটা থেকেও আটকাতে পারে। ফলত এই কটা পার্টের অবজেক্টিভ 2 নম্বরের কোশ্চেন বেশি করে দেখো। আর এক্সট্রা জ্যামিতি তুমি যা করেছো সেগুলোই দেখে যাও। আশা করছি এক্সট্রা জ্যামিতি খুব অসুবিধা এবছর হবে না। তো মোটামুটি সবার ক্ষেত্রেই বললাম। তো আমার প্রায় বলা শেষ, এবার তোমাদের পড়া শুরু। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় দিয়ে স্যার তোমাদের বোঝালেন। আশা করছি তাহলে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, গণিত পরীক্ষা, তো স্যার যেগুলো বললেন আশা করি সেগুলো করে যাও, অবশ্যই উপকৃত হবে। আর তারপরেও মানে আলটিমেটলি তারপরের সাবজেক্টগুলোর জন্য চোখ রাখো। এবং যারা পরবর্তীকালে 11-এ সায়েন্স নেবে, বায়োলজির জন্য তো তোমরা অনেকেই বলেছো, আমি রইলাম। এবং অঙ্কের জন্য তোমরা পরে চ্যানেলে কমেন্ট করবে, মাধ্যমিকের শেষে আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ।